আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যুদ্ধের মাঝেই কূটনীতির গোপন রাস্তা বানিয়েছে দিল্লি। ইরানের সাথে বন্ধুত্ব, ইসরায়েলের সাথে জোট আর আমেরিকার সঙ্গে হিসাব। যুদ্ধ সাধারণত ধ্বংস ডেকে আনে, দেশ ভাঙে, মানুষ মরে, অর্থনীতি ভেঙে পড়ে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে দেশ যুদ্ধের কেন্দ্রে থাকে ক্ষতিটা তারই বেশি হয়। কিন্তু পৃথিবীর রাজনীতিতে সবসময় একটা আলাদা চরিত্র থাকে, যে যুদ্ধ করে না কিন্তু যুদ্ধের ভেতর থেকেই সুযোগ খুঁজে নেয়। আজকের মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ঠিক সেই ভূমিকায় দেখা যাচ্ছে ভারতকে। ঘটনার শুরু 8ই মার্চ। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলপথে ঢুকল একটি তেলের জাহাজ। চারিদিকে যুদ্ধের উত্তেজনা, মিসাইল হামলা চলছে, হরমুজ প্রণালী কার্যত সামরিক নিয়ন্ত্রণে। আর ঠিক সেই মুহূর্তেই একটি জাহাজ হঠাৎ পৃথিবীর সব রাডার থেকে অদৃশ্য হয়ে গেল। না, এটি কোনো দুর্ঘটনা ছিল না বা প্রযুক্তির কারিশমাও নয়, বরং এটি ছিল পরিকল্পনা। জাহাজটির নাম শেনলং, বোঝাই 1,35,000 মেট্রিক টন সৌদি ক্রুড অয়েল। জাহাজের গন্তব্য ভারত, এবং কয়েক ঘন্টার জন্য জাহাজটি নিজেকে পৃথিবীর চোখ থেকে লুকিয়ে ফেলেছিল। এআইএস ট্রান্সপন্ডার বন্ধ, কোনো সিগন্যাল নেই, কোনো ট্র্যাকিং নেই, এক কথায় ডার্ক মোড। কিন্তু আসল প্রশ্ন হলো, যেখানে মার্কিন ও ইউরোপীয় জাহাজ থামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ইসরায়েল সংযুক্ত জাহাজ সতর্কবার্তা পাচ্ছে, সেখানে এই জাহাজ কিভাবে নিরাপদে পার হয়ে গেল? উত্তরটা অবিশ্বাস্য। মাত্র 3টি ফোন কল। হরমুজ প্রণালী মানে শুধু সমুদ্র পথ না, এটা পৃথিবীর তেলের শ্বাসনালী। ইরান কার্যত এই রুটের গেটকিপার। তাদের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে অনুমতি ছাড়া কোনো জাহাজ পার হবে না। ইতোমধ্যে কয়েকটি জাহাজ সতর্কতা অমান্য করে এগোতে গিয়ে হামলার মুখে পড়েছে। বিশ্ব শক্তিগুলো বুঝে গেছে হরমুজ এখন শুধু সমুদ্র নয়, এটা রাজনৈতিক অস্ত্র। কিন্তু ঠিক তখনই অন্য খেলা শুরু করে ভারত। 3টি ফোন কলের নীরব অপারেশন এখানে শক্তিশালী ভূমিকা পালন করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নীরবে যোগাযোগ শুরু করেন। 28শে ফেব্রুয়ারি, 5ই মার্চ, 10ই মার্চ 3বার সরাসরি কথা হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে। আলোচনার ভাষায় ছিল না হুমকি, ছিল না চাপ, ছিল একটাই কথা, ভারতের জ্বালানি নিরাপত্তা। নিজ দেশকে তিনি সুরক্ষিত রাখতে চেয়েছেন। ফলাফল, ইরান ভারতীয় জাহাজের জন্য আলাদা নিরাপত্তা সংকেত দেয়। হরমুজে তৈরি হয় এক অদৃশ্য করিডোর। কদিন পর 9ই মার্চ আবার ট্র্যাকিং সিস্টেমে দেখা যায় জাহাজটিকে হরমুজ প্রণালীর অন্য পাশে। 11ই মার্চ সেটি এসে নোঙর করে মুম্বাই বন্দরে। এটাই ছিল যুদ্ধ শুরু হওয়ার পর ভারতের উদ্দেশ্যে প্রথম নিরাপদ তেল চালান, যেটি হরমুজ প্রণালী পেরিয়ে পৌঁছল। কিন্তু আসল গল্প এখানেই শেষ নয়। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যেতে চাইলে আগে ইরানের অনুমতি নিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খমেনির নেতৃত্বে তেহরান এখন কার্যত এই প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এ সপ্তাহেই এক্সপ্রেস রোম ও ময়ূরী নারী নামের 2টি জাহাজ সতর্ক বার্তা উপেক্ষা করে এগোতে গিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যেখানে আমেরিকার জাহাজ হামলার মুখে পড়ল, ইউরোপ অপেক্ষায়, ইসরায়েল ঝুঁকিতে, আর ভারত সেখানে চলাচল করছে অনায়াসে। ভারতের আসল মাস্টার স্ট্রোক, আর এখানেই ভারতের খেলার গভীরতা। কারণ ভারত কোনো পক্ষ নেয়নি, আবার সব পক্ষের সঙ্গেই সম্পর্ক রেখেছে। ইরানের সাথে তাদের দীর্ঘ জ্বালানি সম্পর্ক, চাবাহার বন্দর প্রকল্প এখনো কৌশলগত সম্পদ। অন্যদিকে ইসরায়েল ভারতের অন্যতম বড় প্রতিরক্ষা সহযোগী। ড্রোন, মিসাইল প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সবখানেই ঘনিষ্ঠতা। অর্থাৎ দিল্লি এমন অবস্থান নিয়েছে যেখানে ইরান ভাবে ভারত শত্রু নয়, ইসরায়েল ভাবে ভারত বন্ধু, আর আমেরিকা ভাবে ভারত প্রয়োজনীয় অংশীদার। এই ভারসাম্য তৈরি করতে
ভারতের দশক লেগেছে, আজ তার ফল মিলেছে। প্রকাশ্যে নিরপেক্ষ হলেও ভিতরে হিসাব কিন্তু একেবারে ভিন্ন। মোদির সাম্প্রতিক সময়ে ইসরায়েল সফর অনেককে ভাবিয়েছে, ভারত কি পুরোপুরি ইসরায়েলপন্থী? কিন্তু একই সময়ে দিল্লি ইরানের সঙ্গে যোগাযোগ বন্ধ করেনি, ইরানের বিরুদ্ধে প্রকাশ্য কঠোর ভাষা ব্যবহার করেনি। অনেকেই এটাকে দ্বিমুখী নীতি বলে, কিন্তু বাস্তবে এটা স্ট্র্যাটেজিক সাইলেন্স। কারণ ভারত জানে একটি ভুল বিবৃতি মানেই হরমুজ বন্ধ, আর হরমুজ বন্ধ মানেই ভারতের মতো বিশাল একটি দেশে অর্থনীতিতে ধাক্কা। ভারতের আমদানিকৃত জ্বালানির অর্ধেকের বেশি আসে এই একটি পথ দিয়ে। তেলের দাম ইতোমধ্যে বাড়ছে, ব্রেন্ট ক্রুড $87 ছাড়িয়েছে। $100 ছুঁলে ভারতের মুদ্রাস্ফীতি বিস্ফোরিত হতে পারে। অর্থাৎ এটি শুধু কূটনীতি নয়, এটি অর্থনৈতিক বেঁচে থাকার লড়াই। তাই ভারত যুদ্ধতে কোনো পক্ষ নেয়নি, বরং যুদ্ধের মাঝেই নিজের রাস্তা বানিয়ে নিয়েছে। 28 ফেব্রুয়ারি থেকেই ভারত সরকার 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। পারস্য উপসাগরে থাকা প্রতিটি ভারতীয় জাহাজ নজরদারিতে, শত শত ভারতীয় নাবিকের নিরাপত্তা পর্যবেক্ষণ, সবকিছু ছিল এক নীরব সামরিক স্তরের প্রস্তুতি, কিন্তু অস্ত্র ছাড়া। আজকের বিশ্বে শক্তি শুধু অস্ত্র দিয়ে মাপা হয় না। কখন ফোন করবেন, কাকে রাগাবেন না, কাকে প্রকাশ্যে সমর্থন দেবেন না, এই সিদ্ধান্তগুলোই নতুন শক্তি। যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখছে, ইসরায়েল যুদ্ধ চালাচ্ছে, ইউরোপ উদ্বিগ্ন, আর ভারত সে খেলছে দীর্ঘ খেলা। একই সময়ে রাশিয়া থেকে তেল কিনছে, ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে, আবার আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখছে। এটাই তাদের কৌশলগত স্বায়ত্তশাসন। ভাবুন, বিশ্ব যখন যুদ্ধের খবর দেখছে, বাজার যখন আতঙ্কে, জাহাজ যখন আটকে, ঠিক তখন একটি তেলের ট্যাঙ্কার নীরবে মুম্বাই বন্দরে ঢুকে পড়ল। কোনো নাটক নেই, কোনো ঘোষণা নেই। এটাই আধুনিক কূটনীতি। যুদ্ধের যুগে সবচেয়ে বড় শক্তি হয়তো সেনাবাহিনী নয়, বরং সঠিক সময়ে যোগাযোগ করেই দাবার গুটি নিজের অক্ষে নিয়ে আসা যায়। আর সেই খেলাতেই এখন বাজিমাত করছে ভারত। ইরানের নতুন প্রযুক্তি এবং চীনের সমর্থনে বিশ্ব রাজনীতি বদলে যাচ্ছে। একক আধিপত্যের যুগ শেষ, মাল্টিপোলার বিশ্বের দিকে এগুচ্ছে। যুদ্ধের ইতিহাস বলে, যে শত্রুকে দুর্বল ভেবে আঘাত করা হয়, অনেক সময় সেই শত্রুই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের 12তম দিনে এসে ঠিক এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার পরও ইরান যে এত দ্রুত যুদ্ধক্ষেত্রে নিজেদের পুনর্গঠন করতে পারবে, তা অনেক বিশ্লেষকের কল্পনার বাইরে ছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ইরান কি শুধু যুদ্ধ করছে, নাকি যুদ্ধের নিয়মই বদলে দিচ্ছে? আর ঠিক কতগুলো যুদ্ধ কৌশল ইরানের ঝুড়িতে আছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী মনে করা হতো ইসরায়েলকে। আয়রন ডোম, উন্নত প্রযুক্তি, অস্ত্র আর পরাশক্তি দেশের সাথে সুসম্পর্ক, সবকিছু মিলিয়ে ইসরায়েলকে মনে করা হতো অপ্রতিরোধ্য। কিন্তু সাম্প্রতিক হামলাগুলো দেখাচ্ছে সেই ধারণা একেবারে ভুল। ইসরায়েলের বারে বারে বেজে উঠছে সাইরেন, জনগণ আতঙ্কে। এদিকে ইরান একের পর এক গুচ্ছ বা ক্লাস্টার ধরনের হামলা কৌশল ব্যবহার করছে বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। এই ধরনের অস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে দেয়, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে বহু লক্ষ্যবস্তু শনাক্ত করতে গিয়ে চাপের মুখে পড়ে। সামরিক ভাষায় এটাকে বলা হয় ওভারলোড স্ট্র্যাটেজি, বা প্রতিরক্ষাকে সংখ্যার চাপে ভেঙে ফেলা। ফলাফল, সব হামলা আটকানো সম্ভব হয় না। কিছু আঘাত প্রতিরক্ষা ভেদ করেই
পড়ছে লক্ষ্যবস্তুতে। এদিকে হরমুজ প্রণালী চাপ দেওয়া মানে বিশ্বের জ্বালানি শিরায় চাপ। যুদ্ধ শুধু আকাশে নয়, সমুদ্রেও নতুন উত্তেজনা তৈরি করেছে। এই প্রণালী মাত্র 34 কিলোমিটার প্রশস্ত, কিন্তু বিশ্বের তেলের বিশাল অংশ এখান দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। আর ইরান এই প্রণালীর চারপাশে মাইন স্থাপন করেছে। এর ফলে আন্তর্জাতিক শিপিং রুটে ঝুঁকি বেড়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর বার্তা দিয়েছেন। ইরানকে দ্রুত এই মাইন সরিয়ে ফেলতে হবে, নইলে চরম মূল্য দিতে হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক জটিল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তা সহায়তার জন্য মার্কিন নৌবাহিনীর কাছে অনুরোধ করছে। কিন্তু মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, হরমুজ প্রণালী এখন এতটাই ঝুঁকিপূর্ণ যে সেখানে প্রতিটি জাহাজকে নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে ওই অঞ্চলে নৌযান চলাচলও সীমিত হয়ে পড়েছে। তেলের বাজারে অস্থিরতা হরমুজ প্রণালীর এই অনিশ্চয়তা সরাসরি প্রভাব ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও চাপে রয়েছেন মার্কিন নৌবাহিনীকে নিয়ে। এই যুদ্ধের আরেকটি অদ্ভুত দিক হল মার্কিন সামরিক মহলেও এক ধরনের অস্বস্তি দেখা যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীতে সরাসরি সংঘর্ষ শুরু হলে তা দ্রুত বড় নৌযুদ্ধে রূপ নিতে পারে। আর ইরানের ভৌগোলিক অবস্থান এই অঞ্চলে তাদেরকে বড় সুবিধা দেয়। 8 মার্চ পরিস্থিতি হঠাৎ করেই নতুন মোড় নেয়। ইরানের পক্ষ থেকে ঘোষণা আসে, হরমুজ প্রণালী এবং আশেপাশের অঞ্চলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো নৌযান দেখা গেলে সেটিকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। এই ঘোষণার পর থেকেই সমুদ্রপথে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। ফলাফল খুব দ্রুতই দৃশ্যমান হতে শুরু করে। মার্কিন নৌবাহিনী, যারা সাধারণত বিশ্বের সবচেয়ে সক্রিয় সামুদ্রিক শক্তি হিসেবে পরিচিত, তারা এবার অস্বাভাবিক সতর্ক অবস্থান গ্রহণ করেছে। যুদ্ধজাহাজ মোতায়েন থাকা সত্ত্বেও সরাসরি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ বা বাণিজ্যিক জাহাজকে পূর্ণাঙ্গ সামরিক এসকর্ট দেওয়ার ক্ষেত্রে তারা অনীহা দেখাতে শুরু করে। মার্কিন নৌবাহিনীও বুঝতে পারছে, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় এবং হরমুজ প্রণালীতে সরাসরি সংঘর্ষ শুরু হয়, তাহলে সেটি আর সীমিত উত্তেজনা থাকবে না, বরং পূর্ণাঙ্গ নৌযুদ্ধে রূপ নিতে পারে। আর সেই যুদ্ধ হবে এমন এক অঞ্চলে যেখানে ভৌগোলিক সুবিধা অনেকটাই ইরানের পক্ষে কথা বলে। এই কারণেই অনেক সামরিক বিশ্লেষক মার্কিন নৌবাহিনীর বর্তমান অবস্থানকে বলছেন নীরব কৌশলগত প্রতিরোধ। কেউ কেউ আরও কঠোর ভাষায় একে আখ্যা দিচ্ছেন নীরব অসম্মতি হিসেবে। তাদের মতে, রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধের কঠোর ভাষা ব্যবহার করলেও মাঠের সামরিক পরিকল্পনাকারীরা বাস্তব ঝুঁকি হিসাব করে এগোয়। এদিকে ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের প্রতিবেদনগুলো বলছে আমেরিকা দুর্বল হয়ে যাচ্ছে। সংস্থাটি বারবার সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য কমছে। 2030 নাগাদ বিশ্ব মাল্টিপোলার হবে। চীন, ভারত এবং অন্যান্য উদীয়মান শক্তি দ্রুত প্রভাব বাড়াবে। চীনের সামরিক, সাইবার ও প্রযুক্তি শক্তি দ্রুত আমেরিকার সমকক্ষ হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ বিভাজন এবং মিত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা হ্রাসের কারণে যুক্তরাষ্ট্র আগের মতো এককভাবে সিদ্ধান্ত চাপাতে পারছে না। তবু তারা এখনো শক্তিশালী, কিন্তু বিশ্ব রাজনীতিতে নিয়ন্ত্রণের ছায়া কমে গেছে। এই যুদ্ধের সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি হলো, ইরানের হামলা কি আগের তুলনায় অনেক বেশি নির্ভুল হয়ে গেছে? গোয়েন্দা বিশ্লেষকগণ মনে করছেন এর পেছনে থাকতে পারে চীনের বাইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। ফ্রান্সের সাবেক গোয়েন্দা কর্মকর্তা আলা জুয়ে এক পডকাস্টে বলেন,
সাম্প্রতিক হামলাগুলোতে ইরানি যে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তার মতে সম্ভবত ইরান চীনের বাইডু নেভিগেশন ব্যবস্থায় প্রবেশাধিকার পেয়েছে। এটি হলো চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা, যা অনেকটা মার্কিন জিপিএস এর মতো কাজ করে। বিশেষজ্ঞদের মতে এই সিস্টেমের ত্রুটির সীমা খুবই কম, কখনো কখনো 1 মিটারেরও কম। এর ফলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া এতে এমন একটি প্রযুক্তি রয়েছে যা ভুয়া সিগন্যাল বা জ্যামিং শনাক্ত করতে পারে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ও উন্নত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এসব ক্ষেপণাস্ত্র কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে হাজার হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। আরও একটি বড় সুবিধা হলো অনেক ক্ষেপণাস্ত্র মোবাইল লঞ্চার বা ট্র্যাকে বসানো থাকে, ফলে সেগুলোকে খুঁজে বের করা অত্যন্ত কঠিন। যুদ্ধের দ্বাদশ দিনে বাস্তবতা তাহলে কি দাঁড়াচ্ছে? 12 দিনের এই সংঘাত কি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে? এই যুদ্ধ সহজে শেষ হওয়ার নয়। ইরান এখনো পাল্টা আঘাত হানছে, ইসরায়েল তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, আর বিশ্ব রাজনীতি দাঁড়িয়ে আছে এক অস্থির মোড়ে। একটি প্রবাদ আছে, আগুন নিয়ে খেললে একদিন হাত পুড়বেই। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক আগুনে পরিণত হয়েছে যার তাপ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতেও অনুভূত হচ্ছে। আর যদি এই সংঘাত আরো বিস্তৃত হয়, তবে হয়তো ইতিহাস একদিন লিখবে এই কয়েকটি দিনই ছিল মধ্যপ্রাচ্যের নতুন শক্তির লড়াইয়ের শুরু।